আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভুলে গিয়েছিলাম, মানিয়ে নিয়েছিলাম, তবে ভাগ্য আরো একবার এভাবে একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দিবে সেটা ভাবতে পারিনি। রুবি হাসল, নিষ্প্রাণ হাসি, বলে উঠল, প্রফেসর কেসে না হলেও জীবনের এই কেসটাই আমি অপরাধী। দেখো, আজ নিজের মুখে স্বীকার করছি, আমি তোমার অপরাধী। একজন পুরুষের হৃদয়কে কাঁদিয়ে চলে গিয়েছিলাম, স্বার্থপর হয়েছিলাম নতুন জীবনে, চোখে রঙিন চশমা পরেছিলাম, ওই রঙিন চশমা আজ কালো রঙে পরিণত। নিজের এই পরিণতিতে আমি দুঃখিত নই। আমার চিন্তা আমার বাবা মাকে নিয়ে। তারপর যদি দোষে অথবা বিনা দোষে শাস্তি পাই, আমি মঞ্জুর করব, মাথা পেতে নেব। মির্জা ভাবনার সাগরে ডুব দিতে চলেছে। প্রেমটা হয়েছিল এক ভুল সময়। গভীরভাবে এই প্রেম জালে ডোবার পর প্রতিটি মানুষের মতন পরিবর্তিত হয়ে যায় রুবিনার অনুভূতিগুলো। নতুনত্বে মজেছিল সে, পুরনো মনে হচ্ছিল মির্জাকে। ঠুনকো ছিল না মির্জার অনুরাগ, প্রবলভাবে পাওয়ার ইচ্ছে ছিল এই নারীকে। অবশেষে হার মেনেছে। একটা প্রশ্ন করি? মির্জার দিকে চেয়ে থাকা রুবি উত্তর দেয়, করো। আমায় ভালোবেসেছিলে নাকি অভিনয় ছিল শুরু থেকেই? অতীতের স্মৃতি একটি বিশেষ জায়গায় আটকে রয়েছে, যেখানে স্মৃতির পাখি বেঁচে যায় অনেকটা নাকি অস্তিত্বের গভীর পাথরের মতো। এই স্মৃতির অবস্থায় শোনা যায় যেন সময়ের গভীর সমুদ্রের সাথে মিশে গেছে সবকিছু, যেন চলার পথে প্রতিদিনের পানিতে হারিয়ে যাচ্ছে। আচমকা শক্তপোক্ত বক্ষে এসে লেপ্টে গেল সেই পুরনো এক প্রিয় মানুষ। খুব দ্রুততম গতিতে এসে জাপটে ধরেছে। পুরোপুরি বুঝে ওঠার পূর্বে চিত্ত আর ধীশক্তি অচল হয়ে পড়ে। হাত দুটো শক্ত করে মুঠ করে নিল মির্জা। আসমানি রঙের শার্টটা অশ্রু জলে ভিজে উঠছে। নিষ্পলক নেত্র ঝাপটায় রূঢ় কণ্ঠে বলল, পুরুষ যেমন ছলনায় নিপুণ, ততটা প্রেমও গভীর, ঠিক ততটাই প্রগাঢ় তার ঘৃণা। আমাকে ঘৃণা করো, আমি তোমার ঘৃণারই যোগ্য। কেঁদে ভাসাচ্ছে রুবি নিজের সাথে মির্জাকে। শার্ট চেপে ধরে আছে শক্ত করে। অন্যদিকে পাথরের ন্যায় শক্ত মির্জা ঘন ঘন নিঃশ্বাসের লাগাম টানতে ব্যস্ত। ধৈর্যের বাঁধ ভেঙে দুর্বল হওয়ার পূর্বে বলে উঠল, দূরে সরে যাও রবি, এভাবে খারাপ দেখায়। আমার বুকে দ্বিতীয়বার তোমার জায়গা হবে না। ক্ষমা করতে পারবে? ঠিক বলতে পারলাম না। পরাজয় স্বীকার করে রুবি। মাথা তুলে ছলছল চোখে চাইল মির্জার দিকে। নিজের প্রতি ঘৃণা হচ্ছে। নতুন জীবনের আশায় এই মানুষটাকে ছেড়ে যাওয়ার সময় কেন এই কথাটি মাথায় আসেনি। মির্জা এখনো ঠিক তেমনই আছে। রুবি হাত মুঠ করে নিল। ধারালো নখ গেঁথে যাচ্ছে হাতের তালুতে। হয়তো এটা অনুশোচনা, নিজেকে সাময়িক কষ্ট দিয়ে। কোনো প্রকার আশা রাখলো না। মির্জার এমন কঠোরতা জায়েজ। আমাকে সেদিন বলেছিলে যেন সুখী হই আমি। আজ তোমার জীবনে সুখের অভাব, আমার ভাগের সুখটা তোমাকে দিলাম, তুমি সুখী হও। চায়ের রঙে বিশেষ নজরদারি। রাত বাড়ছে। অপরাধীদের আনাগোনা তো এই সময়টাই বৃদ্ধি পায়। কে জানে প্রফেসরের সাথে জড়িত সেই ছেলেটির আনাগোনা এখানে হতেও পারে। সেই আশায় ফাহাদ আর রবিন এসেছে। লোকেশন বের করেছে তার। এখনো কক্সবাজার ত্যাগ করেনি। ফাহাদ রবিনের সাথে কিছুটা স্বাভাবিক। স্বভাবের মতন বদমেজাজি নয় সে। কিছুটা সাহস নিয়ে বলল, স্যার। বিচক্ষণ চক্ষু এদিক ওদিক ঘোরাতে ব্যস্ত রবিন চায়ে চুমুক দিয়ে বলল, বলো ফাহাদ। আজ শাবাব স্যারের সাথে আসলেন না যে? রবিন হেসে উত্তর দেয়, তোমার শাবাব স্যারের উপর অনেক চাপ পড়ে যাচ্ছে, আজ তাকে রেস্ট করুক। ফাহাদ ঠোঁট কামড়ে বলে উঠল, একটা কথা বলি স্যার, ছোট মুখে বড় কথা, কিছু মনে করবেন না তো? আরে না, বলে ফেলো। আপনার আর শাবাব স্যারের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাব দেখা যায়। রবিন দোকানিকে ইশারা করলো আরো 1 কাপ চা দিতে। এতক্ষণে অন্তত 7 কাপ চা খাওয়া শেষ। অনেক সময় যাবত এসেছে। চা একমাত্র ভরসা জেগে থাকার। জবাবে রবিন বলল, আমাদের সকলের মধ্যেই মনোভাবটা আছে, কে কার থেকে উপরে উঠতে পারে। আমার মাঝে মধ্যে মনে হয় আমি তোমার স্যারের থেকে পিছিয়ে। তবে একটা বিষয় এখানে মুখ্য, সেটা কি জানো? ফাহাদ জিজ্ঞাসু ভঙ্গিতে জানতে চাইল, কি স্যার? মুখ্য বিষয় হচ্ছে কেসটা সলভ করা। আমি যেখানে ঢিল দিচ্ছিলাম শাবাব সামলে নিচ্ছিল। এখন শাবাবের অনুপস্থিতিতে আমি শক্ত অবস্থান গ্রহণ করছি। কাজে ব্যালেন্স দরকার। আমি এখানে কিছুটা হেয়ালি করেছি, এটা আমার দোষ। এই পরিবেশটা মানিয়ে উঠতে পারছিলাম না।
এখন ধীরে ধীরে অনেকটা ইজি হয়েছে। তোমাদের স্ট্র্যাটেজি ধরতে পারছি। আই উইশ পুরো দমে আমার শ্রেষ্ঠটা দিব। কি সুন্দর বুঝালেন। এখানে শাবাব স্যার হলে আমাকে গুলি করে উড়িয়ে দিত। শব্দ করে হেসে ওঠে রবিন। কথার উত্তরে কিছু বলল না। শান্ত আর ঠান্ডা মস্তিষ্কের মানুষ সে, রাগ জিনিসটা নেই বললেই চলে। ফাহাদ দুষ্টুমির সুরে আবার বলল, আমি কিন্তু বিচিংবাজি করছি না স্যার। আপনাদের দুজনের পার্সোনালিটি আমার কাছে দুরকমভাবে ভালো লাগে। একজন আগুন হলে আরেকজন পানি। পৃথিবীতে দুটোরই প্রয়োজন আছে, তাই না? আর আমাদের কেসেও। ইয়েস স্যার। ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে এভাবেই বসে। খবর এসেছে এই এরিয়াতে বেশ কিছুবার ওই ছেলেকে দেখা গিয়েছে। নজর গেড়ে চারিদিকে। প্রত্যেকটা মানুষকে এই পেশায় সন্দেহজনক মনে হয়। তাদের চালচলন লক্ষ্য করে বেশ প্রগাঢ়ভাবে। মুখের ভঙ্গি বলে অনেক কথা। ফাহাদ বলল, স্যার আমরা প্রফেসরকে ধরলেই ওই ছেলেকে পাবো। রবিন জবাব দিল, প্রফেসরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বেশ কিছু এভিডেন্স দরকার। একটা পেয়েছি রুবির কাছ থেকে। এই ছেলেকে একটু ভয় দেখালে সে সব বলতে। তারপর আমরা তার সামনে কেস দিয়ে বিশ্ববিদ্যালয়ের আরও কিছু ভুক্তভোগী মেয়েদের স্টেটমেন্ট নিব। আর আনাম? তপ্ত নিঃশ্বাস ফেলে রবিন বলল, তাকেও পাবো। আবির ওই বিশেষ পয়জনটা ল্যাবে টেস্ট করিয়েছে। কোথায় এটা তৈরি হচ্ছে এটা সর্বপ্রথম জানতে হবে। আমরা আগেও চেষ্টা করেছি, তবে যা বুঝলাম এটা আলাদা কোনো জায়গায় তৈরি হচ্ছে নিজস্বভাবে। কথার তালে হুঁশ হারিয়েছিল। কথা বলতে বলতে ডান পাশে চোখ পড়তে একজনকে দেখতে পাই রবিন। পকেটে রাখা ছবির সাথে মিলিয়ে নিল। চোখের ইশারায় অ্যালার্ট ফাহাদও। আলগোছে গান বের করে এগিয়ে যেতেই ছেলেটি দৌড় লাগায়। একই দমে রবিন আর ফাহাদও। রাস্তায় তিনজন মানুষকে এভাবে দৌড়াতে দেখে লোকজনের মধ্যে ভয়ের রেশ দেখা গেল। 2-1 মিনিট দৌড়ানোর পর নির্জন এক গলিতে রবিন চিৎকার করে বলে, আমি শুট করব। সামনের পথ বন্ধ। রাতের আধারে অনেকটাই ঝাপসা। ছেলেটি আর কোনো উপায় খুঁজে পেল না। পকেট থেকে পিস্তল বের করে তাক করলো রবিন আর ফাহাদের দিকে। বলল, সামনে আসলে একদম মেরে ফেলবো। রবিন বলে ওঠে, কর শুট, সাহস থাকলে। আমি গুলি চালিয়ে দিব বলছি। গো অ্যাহেড। ছেলেটি গুলি চালানোর পূর্বে রবিন তার পায়ের দিকে শুট করে। গুলির বিকট আওয়াজে তার হাতের পিস্তল জমিনে পড়ে গেল। বিভ্রান্ত হয়ে পড়ে মুহূর্তে। সেই সুযোগে রবিন আর ফাহাদ এগিয়ে আসে। তাদের এগিয়ে আসে উপলব্ধি করে ফের পিস্তল হাতে তুলতে চাইলেই ফাহাদ তার হাত চেপে ধরল। সাথে রবিন ঘাড় চেপে ধরে বলল, অনেক হয়েছে চোর পুলিশের খেলা, এবার চল। শাবাব জানতো প্রফেসরের চালাকে ধরে আনবেই রবিন। যেমন চিন্তা তেমন কাজ। আশ্রমের থেকে কিছুটা দূরে অবস্থান করছে তারা। এই ছেলেকে আশ্রমের দিকে নেওয়ার রিস্কি। শাবাবকে কল করলো দ্রুত। জবানবন্দি নেওয়ার জন্য সাইফাকে সাথে নিয়ে গেছে। কক্সবাজার থানায় নিয়ে যাওয়া হয় তাকে। তার দেওয়া 15 মিনিটের জবানবন্দিতেও সবটা পরিষ্কার। রুবির কথা সত্য। জঘন্যতম কাজে লিপ্ত প্রফেসর রাজিন। পারমিশন নেওয়া হয়েছে উপরমহল থেকে। আজ রাতের জন্য তাকে জেলে রাখা হবে। তার অবৈধ পিস্তল জব্দ করা হয়। থানার ওসিকে ধন্যবাদ জানিয়ে ফিরে এসেছে আশ্রমে। আগামীকাল ফিরবে চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রফেসরের কৃতকর্মের ফল তাকে সুদে আসলে প্রদান করতে। এখানে কি করছো রামসা? বাগানের এক কোনায় দাঁড়িয়ে ভরকে ওঠে রামসা। পেছন থেকে লিয়ানার ভারী শট তাকে আরো ভীত করে তুলেছে। লিয়ানা তার হাতে থাকা ফোনটির দিকে একবার নজর বুলিয়ে দেয়। রামসা আমতা আমতা গলায় বলল, কিচ্ছু না তো, আমি রবিনের অপেক্ষা করছিলাম। কিন্তু তারা তো 5 মিনিট আগেই ফিরে এসেছে। ও, আমি জানতাম না। চলো দেখি, এত রাত করলো যে। সন্দেহের চোখে চেয়ে আছে লিয়ানা। প্রত্যেকটা চালচলন লক্ষ্য করছে রামসার। ভয়ার্থ দেখাচ্ছে তাকে। অস্থির অঙ্গি ভঙ্গি। কপাল কুঁচকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রামসা মৃদু হাসে। বলে, কি দেখছো? চলো। রবিন আর শাবাব সহ বাকি সকলেই মিটিংয়ে। এতটুকু শিওর রুবি নির্দোষ। স্বস্তি পেল যেন মির্জাও। কোনোভাবেই চাচ্ছিল না তার গায়ে অপরাধীর ট্যাগ লাগুক, তার চোখের সামনে শাস্তি পাক। তবে প্রফেসরের কারণে সে যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে সেই কথা ভেবে যাচ্ছে আক্রোশ। সকলের সামনে দমিয়ে রাখলো। হাসি খুশি মির্জা চুপ করে বসে। রবিন বলল, আগামীকাল তাহলে চট্টগ্রাম ফিরছি। উত্তরে শাবাব বলে, কিন্তু তার আগে একটা কাজ আছে। কি কাজ? শাবাব সাইফার দিকে চাইলো। বলল, ওই শাওলা পাগলকে ডেকে আনো। সাইফা ঠোঁট চেপে হেসে ওঠে। সে ব্যতীত আর কেউই জানে না শাবাব কার কথা বলছে।
অবাক চোখে চেয়ে রইল। হিসাব মিলিয়ে হয়তো আন্দাজ করার চেষ্টা করছে। সাইফা মিনিট 5 মধ্যে লিয়ানাকে নিয়ে হাজির। শাবাব পা দিয়ে চেয়ার টেনেছে নিজের বরাবর, হাত তুলে চেয়ারের দিকে ইশারা করে বলল, বসুন এখানে। লিয়ানা কথা বাড়ায়নি, সোজা এসে বরাবর চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। শাবাবের কাছে তার এই ভঙ্গিটা অপছন্দ হয়। এক ধ্যানে আবারও চোখের দিকে চেয়ে অস্বস্তি ফেলছে শাবাবকে। সবুজ রাঙা চোখের মনিতে ভিন্ন রকমের ভ্রম। শাবাব এড়িয়ে গেল, চেয়ারে পিঠ এলিয়ে বলল, আপনাকে দেখলে আমার কেন রাগ হয় বলতে পারবেন? আমাকে নিয়ে অনেক বেশি ভাবছেন তাই। সোজাসাপটা উত্তরে অবাক চারিদিকে উপস্থিত সকলে। শাবাব কোনো রকমের প্রতিক্রিয়া দিল না। সে অল্প দিনে বুঝেছে এই মেয়ে দমে যাওয়ার পাত্রী নয় কোনো দিকেই। সব কথার উত্তর আছে তার কাছে, এমনকি শাবাবের ধারালো কথার মোকাবেলা করার, কাটকাট উত্তর ছুড়ে দেওয়ার। আমি আপনাকে নিয়ে ভাবছি না, ভাবার সময় নেই। আপনার যত পাগলের কর্মকাণ্ড আমার চোখের সামনেই ঘটে। আবার কিছু রহস্য আমার সামনেই উদ্ঘাটন হয়েছে, যার ফলে আপনি দিন দিন অসহ্য হয়ে উঠেছেন। আগামীকাল তো চলেই যাচ্ছেন, আর তো দেখা হচ্ছে না আমাদের। আগামীকাল থেকে অসহ্য হতে হবে না আপনাকে তাহলে? শাবাব লক্ষ্য করে দেখে কথা বলার সময় চোখের পলক অবধি পড়ে না লিয়ানার। এক ঘোর লাগানো চোখে চেয়ে থাকে। আই কন্টাকে বেশ পটু। তাছাড়াও তার বলা কথা, সত্যিই তো কাল চলে যাবে, তাহলে অযথা কেন এই আক্রোশ? সময় নিজে জবাব দেয় শাবাব। আগামীকাল চলে যাচ্ছি, তাই ডেকেছি আপনাকে। বলুন। এই আশ্রমের ব্যয়ভার বহন করেন কি করে? কিছু অনুদান, আর বাকিটা আমার আশ্রমের মানুষরা কাজে পড়ু। তাদের তৈরিকৃত পোশাক, মৃৎশিল্পের কাজে আশ্রমের সকল খরচ চলে। আপনি কি করেন? বসে থাকেন? আমি কি করি সেটা না জানলেও চলবে। তারা কাজ করে আর আপনি বসে বসে খান, তাই না? মির্জা মুখ খুলে খানিকটা রাগী গলায় বলে উঠল। শাবাব, শাবাব গুরুত্ব দিল না মির্জার এরূপ স্বরের। পুনর্বার লিয়ানার দিকে চেয়ে বলল, কোন শ্রেণীর মানুষ কেমন কাজ করে, আর বাচ্চারা তাদের পড়ালেখার কি খবর, আর মেডিকেল সেবা? সমাজে তো আবার ভদ্র মানুষের অভাব নেই। প্রতি মাসে এসে সবার চেক আপ করে যায় বিভিন্ন মেডিকেল ক্যাম্প। অধিক বয়স্ক 7 জন আছে এখানে, তারা একদম অক্ষম। তারা কোনো কাজ করে না। বাকি 18 জন কর্মক্ষম, তারা কাজ করে। বাচ্চা আছে 11 জন, তাদের প্রাথমিক শিক্ষা আমিই দিচ্ছি। বাচ্চাদেরই প্রাথমিক শিক্ষা চলবে না, স্কুলে ভর্তি করাচ্ছেন না কেন? টাকা আপনি দেবেন? অবশ্যই না। এই আশ্রমের মানুষগুলো খেয়ে পড়ে বেঁচে আছে, এটাই অনেক। তারা সুখে আছে, এটাই তো অনেক। শাবাব প্রত্যুত্তরে তৎক্ষণাৎ কোনো জবাব দিল না। দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে ভাবনার জন্য কিছু সময় নিয়েছে। উপস্থিত সকলের নজর এদের দুজনের মধ্যেই। মির্জা জানে শাবাব কি ভাবছে। কিছু সময় বাদে শাবাব বলল, ওদের স্কুলে ভর্তি করেন, যা যা প্রয়োজন আমি দেখব। অনুদানের চেক আগামীকাল পেয়ে যাবেন। আর আমার বাকি অফিসাররা চাইলেও তারাও যোগ দিতে পারে। ওকে, অফিসার লিয়ানা। অফিসার লিয়ানা ডাকটা সরাসরি অন্তরে গিয়ে আটকালো। অনেকটা সময় পর হয়তো ভালো লাগার অনুভূতি হয়েছে এই দাম্ভিক হৃদয়ে। কানে বেজে উঠছে পুরনো এই ডাকটা। অনেকেই ডাকতো তাকে এই নামে। এক বিশাল মর্মযন্ত্রণার মরুতে বৃষ্টির মতন নামছে এই ডাক। মন মস্তিষ্ক পুরোদমে পুনরাবৃত্তিতে মেতে উঠেছে। ড্রাম বাজিয়ে কানের কাছে ওই ডাকটা শুনিয়ে যাচ্ছে বারে বারে। মির্জা বলল, আমিও এই কাজে যোগদান করতে চাই। বাকিরা সকলে বিস্মিত। অফিসার? শাবাব লিয়ানাকে অফিসার কেন ডাকলো? নির্বোধ সবার মাঝে সবার প্রথমে প্রশ্নটা ছুড়েছে রবিন। অফিসার লিয়ানা মানে? জানতে চাইল। শাবাব লিয়ানার দিকে দৃষ্টি রাখে একবার, চেয়ে দেখলো তার ঠোঁটে নামমাত্র হাসি। শ্যাওলা পড়া চক্ষু নেমনে। পাষাণ হৃদয়ের অধিকারী শাবাবের ইচ্ছে হলো না বেশি রুষ্ঠটা দেখাতে। খোঁচা মারা কথা আপাতত এড়িয়ে যায়। রবিনের প্রশ্নের জবাবে শাবাব বলে, হ্যাঁ, সে আমাদের মতন একজন অফিসার ছিলেন। রবিন ফের প্রশ্ন করে, ছিলেন? এখন সেই চাকরি ছেড়ে আশ্রমে সন্ন্যাস নিয়েছেন। রবিন কৌতূহলী নেত্রবিশিষ্ট লিওনার দিকে রেখে আবার জিজ্ঞেস করে, কিন্তু কেন? শাবাব জবাব দেয়, এত কিছু জানি না, জানার প্রয়োজনও নেই। আমিও আশ্রমে অনুদান করতে আগ্রহী। একে একে সকলেই রাজি হয়, হোক তাদের বেতনের পরিমাণ স্বল্প অথবা বেশি। আগ্রহ প্রকাশ করেছে বিনা দ্বিধায়। বাচ্চাদের সমস্ত শিক্ষার দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছে শাবাব। নিজেকে ঋণী মনে হচ্ছিল তার। ছোট্ট অবদান তার মনের উসখুস ভাবকে কাটিয়ে তুলছে। সাথে সেই ছোট ছোট পরিবারহীন
বাচ্চাদের জন্য কিছু করতে পেরে ভিন্ন প্রশান্তি অনুভব করছে। এক ঢিলে দুই পাখি, এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে শাবাব। লিয়ানা সবার দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে চাইল। সবসময় স্বল্প বাঁকা চাঁদের ন্যায় হাসির আজ একটু বেশি প্রসারিত। মলিন মুখখানায় হাসিটা মায়াময় দেখাচ্ছে। কেউ অতটা লক্ষ্য না করলেও শাবাব করেছে। ধ্যান তার দিকে প্রগাঢ় হওয়ার পূর্বেই চোখ নামিয়ে নিল। লিয়ানা সবার উদ্দেশ্যে বলল, ধন্যবাদ। পরপর শাবাবের দিকে চেয়ে বলল, আমার নিজের এই শব্দটা অপছন্দ হলেও আমি কাউকেই ধন্যবাদ দিয়ে কার্পণ্য করি না। আপনাকেও ধন্যবাদ। শাবাব তার পূর্বের রকচাটা রূপে ফিরে এসেছে, বলে ফেলল, আকার ইঙ্গিতে খোঁচা মেরে ধন্যবাদ জানালেন? লিয়ানা ধীর গতিতে মাথা দোলায় দুদিকে, বলে, আপনার সাহায্যের বিনিময়ে একটা সাহায্য করব। ডান পার্শ্বে ভুরু উঁচু করে শাবাব জানতে চাইল, কেমন সাহায্য? কেস সলভের আড়ালে একটা পয়েন্ট মিস করে যাচ্ছেন। নড়ে চড়ে বসলো শাবাব, বলল, কোন পয়েন্ট? আর আপনি আমাদের কেসটা সম্পর্কে কি করে জানেন? শুনেছি আপনার কথা। কি করব বলুন, মাঝে মধ্যে পুরনো পেশার প্রতি না অনেক আগ্রহ জেগে ওঠে আমার। শুনেছি কিছু রুবি থেকে, কিন্তু কিছু সাইফা থেকে, কিছুটা আন্দাজ করেছি আপনাদের কথাবার্তা আর চালচলন দেখে। আপনারা যেই কিলারের খোঁজ করছেন তার সম্পর্কে অনেক বড় একটা ক্লু মিস করে যাচ্ছেন। কিলার কেন খুন করছে সেই উত্তর প্রফেসরকে সেই কেসের মাঝেই আছে। খেয়াল করেছেন সেটা? মানে? আপনার মনে হয় না এসআই সাবা প্রফেসরকে সেই কিলারের কারণেই মারতে চেয়েছে? কারণ সে মেয়েদের সাথে কুকর্মে লিপ্ত ছিল। হয়তো এটাই তার মোটিভ। আমি জাস্ট গেস করছি, বাকিটা আপনাদের কাজ। শাবাবের মস্তিষ্ক জ্বলে ওঠে, বলে, মানে কিলারের টার্গেট তারা যারা এসব মেয়েদের হয়রানি করে? মির্জা দ্রুত গলায় বলে, এটা কি সম্ভব যে প্রত্যেকটা ভিকটিম কোনো না কোনোভাবে মেয়েদেরকে উত্ত্যক্ত করত? রবিন তার মতামত প্রকাশ করে বলল, আর সেই পুরুষদের শিক্ষা দেওয়ার জন্য কিলার নিজের হাতে আইন তুলে নিচ্ছে। দুহাতে চুল টেনে ধরেছে শাবাব। পুরনো অভ্যাস, দেহের সাথে মাথা ঝুঁকিয়ে আছে অনেকটা। চোখ খিচে বন্ধ করে ভাবতে লাগলো এই চিন্তাটা কেন আসেনি তাদের মাথায়। এই পয়েন্টটা কি করে মিস করে যাচ্ছিল। একটা বারের জন্য কারো মস্তিষ্কে সন্দেহটা এলো না। সাইফা জানতে চাইল, কিন্তু স্যার এমন যদি হয় তাহলে সে আমাদের সাহায্য নিতে পারত, পুলিশের কাছে যেতে পারত। মির্জা উত্তর দেয়, সিরিয়াল কিলাররা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। তারা আইন ভাঙতে আর আইনের সাথে জড়িত লোকদেরকে উস্কাতে পছন্দ করে। সে ভাবছে তার হাতে কিন্তু সমস্ত শক্তি। সে চাইলেই কারো প্রাণ নিতে সক্ষম। আর এই মানসিক হিংস্রতা তাকে দিয়ে একের পর এক খুন করে যাচ্ছে, মোটিভ যেটাই হোক। আবির বলল, যদি এমনটা না হয় কারণ অন্য কিছু হতে পারে, তাই না? এটা কারণ হোক আর না হোক আমরা ইনভেস্টিগেট করব। প্রত্যেকটা ভিকটিমের জন্ম থেকে মৃত্যু অবধি সমস্ত ডিটেলস বের করতে হবে। মাথা তুলে জবাব দেয় শাবাব। পরপর সাইফাকে আদেশ করলো শাবাব, বলল, রুবিকে আবার জিজ্ঞাসাবাদ করো। জানতে চাও যে প্রফেসর তার সাথে যা যা করেছে সেটা ওর বন্ধুরা ছাড়া কেউ জানে কিনা। তারপর চট্টগ্রাম গিয়ে বিশ্ববিদ্যালয়ের ওই প্রত্যেকটা মেয়েকে খুঁজে বের করবে যে প্রফেসর রাজিনের শিকার ছিল। রবিনের দিকে চেয়ে বলল, আপনার ঢাকার অফিসারকে ওয়ারেন্ট নিয়ে রুবির ওই বান্ধবী জিজ্ঞাসাবাদ আর তার জবানবন্দির রেকর্ড নেওয়ার আদেশ দেন। কক্সবাজারে যে আছে তাকে আমরা দেখছি। প্রত্যেকের মাঝে বৈদ্যুতিক সঞ্চারণ ঘটছে যেন। লিয়ানার একটা কথায় সকলে সেই বিষয়ে মাথা ঘামানো শুরু করে। সাইফাকে যেমনটা আদেশ করা হয়েছে সে ঠিক সেই কাজে লেগে পড়ল। তবে হৃদয় অসুবিধা হচ্ছে মির্জার। রুবি অল্পতে ভীত হয়ে পড়া মেয়ে, বেশি চাপ নিতে পারে না আগে থেকেই। পুরনো প্রেম রোগ জেগে উঠতে চাইছে বারে বারে, যাকে ধামাচাপা দিয়ে রেখেছিল। উঠে পিছু নিল সাইফার। শাবাবও উঠে দাঁড়ায়, সাথে সাথে লিয়ানাও নিজের ইগোকে সাইডে চাপিয়ে দিল নিজেই। লম্বা নিঃশ্বাস ফেলে শাবাব বলল, থ্যাংক ইউ। যদিও এই থ্যাংক ইউ নামক শব্দজন আমি কখনো কারো কাছ থেকে গ্রহণ করি না, তারপরে ওয়েলকাম। অদ্ভুত আপনি আর আপনার কথা, বলে স্থান ত্যাগ করে শাবাব। মির্জা ঘরের দরজা অব্দি সাইফার পিছু গিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে ডেকে বলল, সাইফা। সাইফা ঘুরে তাকায়, মির্জার দিকে এগিয়ে এসে বলল, জি স্যার। আচ্ছা, আমি রবির সাথে কথা বলি কেমন? তুমি না হয় তোমার শাবাব স্যারের কাছে যাও। সাইফা কপাল কুঁচকে বলল, আমার শাবাব স্যার। ফিক করে হেসে ওঠে মির্জা।
তার মনের খবর চোখে প্রকাশ পায়। আজকাল লিয়ানা ছায়াতলেও সেও মন পড়ার দুগুণ বেশি অভিজ্ঞ। ঠোঁটে ঠোঁট চেপে হাসল, বলল, মেয়ে, তুমি আগুনে হাত বাড়িয়েছো, পড়তে তো তোমাকে হবেই। যাও গিয়ে পড়ো, পড়ে স্বভাবের সাথে কাবাব হও। আপনিও আজব স্যার। বলে চলে গেল সাইফা। ওই আগুনের গোলার কাছে যাবে? অসম্ভব। সাইফাকে হাসি খুশি বিদায় করে নিজেকে প্রস্তুত করলো। গম্ভীরতায় ভরে গেল সর্বমুখ। একটা লম্বা নিঃশ্বাস টেনে আবার ছাড়ল। দরজায় দাঁড়িয়ে দেখতে পেল আনমনা মেয়েটিকে। জানালার জং ধরা গ্রিলে হাত রেখে আকাশপানে চেয়ে আছে। চাঁদ তো তার ভীষণ প্রিয়। কলেজ জীবনে লুকিয়ে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ যখন হতো, তখন তাদের আলোচনার মুখ্য বিষয় ছিল এই সুন্দর শুভ্র চাঁদ। অনেকটা অপরিপক্ক বয়সে এসেছিল প্রেম। প্রতিদিন কলেজ শেষে প্রাইভেট পড়তে যাওয়া, সন্ধ্যায় একে অপরের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা, সেগুলো সবটাই স্মৃতি, শুধুই স্মৃতি। হাসি খুশি মির্জাকে একজনে পেরেছিল বিষাদ তলে ডুবিয়ে দিতে। পুরো নাম তার রুবিনা। তার অবাধ্য উড়ে চলা কেশমালাকে ঠিক করে দেওয়ার প্রবল ইচ্ছে জাগলো। তবে নিজেকে আটকায় মির্জা। দরজায় টোকা দিয়ে বলে, আসতে পারি? এত সময় দাঁড়িয়ে থেকে এখন অনুমতি চাইছো? অকপটে বলে উঠল রুবি। স্মিত হাসে মির্জা, বলে, বুঝে ফেললে কি করে? একই দিকে চেয়ে রয় রুবি, বলল, স্বার্থপর হৃদয়ে পুরনো অনুভূতিরা দরজা মেলে দাঁড়িয়ে আছে, তাই অনুভব করতে পেরেছি। আমি কাজের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। তপ্ত নিঃশ্বাস ফেলে রুবি ফিরে এসে চেয়ারে বসলো। জড়সড় হয়ে বসলো। সামনে থাকা আরেকটি চেয়ার মির্জাকে দেখিয়ে বলল, আসুন অফিসার, জিজ্ঞাসাবাদ শুরু করুন। ছুরি চালিয়ে দিয়ে যাচ্ছে বাক্য যুগল। ভাবতে পারেনি এরূপভাবে জিজ্ঞাসাবাদের জন্য একে অপরের মুখোমুখি হতে হবে। কতবার নিজেকে কঠোর করবে মির্জা। নড়বড়ে স্তম্ভটাকে সামলে রাখতে কাঠখড় পোহাতে হচ্ছে। সামনে এসে বসলো, বলল, আমি কোনো জিজ্ঞাসাবাদ করতে আসিনি, কিছু কথা জানতে এসেছি, যার উত্তর হয়তো আমাদের কেসে সাহায্য করবে। হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করব কোঅপারেট করার। থ্যাঙ্কস। তো শুরু করা যাক। শিওর। তো রুবি, আমি জানতে চাচ্ছিলাম যে প্রফেসর তোমার সাথে, মানে সে যে এই জঘন্য কাজটা করছে, এটা কেউ জানে? তোমার বন্ধুরা বা অন্য কেউ? রুবি নত চোখে উত্তর দিল, আমার দুজন বান্ধবী জানে, আর কেউ না। তোমার বাবা, মা অথবা কোনো রিলেটিভ বা কোনো পুরুষ? না। ভুক্তভোগী মেয়েদের মধ্যে কারো ডিটেলস জানো? রুবি চোখ তুলে চাইলো একবার। মির্জার শুষ্ক মুখটা দেখে নাই একবার। চোখে তার হাজারো দ্বিধা। কথা বলতে ভীষণ জড়তা নিয়ে। জবাবে রুবি বলল, ডিটেলস জানি না, তবে হ্যাঁ, জানতে সাহায্য করতে পারি যদি আপনারা আমায় পুলিশ প্রোটেকশন দেন। শিওর, অবশ্যই দিব। আর প্রফেসরের কঠোর শাস্তি হবে, কঠোর। স্মৃতির অতীতে যে বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির দামি জড়ি হয়ে অতীতের স্মৃতি তার নক্ষত্রে। স্মৃতির গহন কোণায় নীলিমা প্রতিচ্ছবি, হৃদয়ের কোণায় অবিরাম দেখা করা প্রাণ। সন্ধ্যায় আলোর অভাবে নীরবতা শহরে প্রবেশ করেছে। বাতাস ভরে ওঠে কালো নিস্তব্ধতার ছায়ায়। উত্তপ্ত সূর্যের নিচে অবস্থান করে মনে হয় আধারে ডুবে যাচ্ছে। জিজ্ঞাসাবাদের পর্ব শেষ। প্রেমিক হৃদয় তরতরিয়ে আবেগপ্রবণ হয়ে উঠছে। আমাকে একটা বিশাল শাস্তি দাও, যেন তোমার হৃদয় স্বস্তি পায় মির্জা। ক্ষমা মহৎ গুণ। জানো, আমি তোমাকে ছেড়ে যাওয়ার পর আমার মাঝে কোনো অনুশোচনা ছিল না। আজ তোমার এই মলিন মুখ দেখে কেন নিজের প্রতি ঘৃণা হচ্ছে? রুবি, তুমি নিজেও একটা খারাপ পরিস্থিতির শিকার, তাই আমাকে দেখে মায়া হচ্ছে তোমার। আনন্দে উচ্ছ্বাসে দিন অতিবাহিত করলে আমার দিকে দৃষ্টিও ফেলতে না, এটাই মানুষের ধর্ম। তুচ্ছ হাসির ঠোঁটের এক কোণে রুবির। কত বড় ধরনের স্বার্থপর হতে পারে সে, যাকে নিঃস্ব করে ফেলে রেখে গিয়েছিল অজানা পথে। তাকেই আবার ফিরে পেতে ইচ্ছে হচ্ছে। লজ্জায় আবার চোখ নামায়। আমি চেষ্টা করব প্রায়শ্চিত্ত করার, তবে চিন্তা করবে না, ফিরে আসতে চাইবো না। মানুষ ছেড়ে যাওয়ার সময় বলে না তুমি ভালো কাউকে ডিজার্ভ করো। তোমার ক্ষেত্রে এই কথাটা শতভাগ সত্য। তুমি সত্যি ভালো কাউকে ডিজার্ভ করো। আমার জীবনে আমি কোনো দ্বিতীয় নারীকে জায়গা দিচ্ছি না। আমি জানি একা বেঁচে থাকা যায় হয়তো। মির্জা উঠে দাঁড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে। এখানে থাকলে শুধুই হীনবল হবে অঙ্গ প্রত্যঙ্গ, চিত্ত দুর্বল হয়ে উঠবে। চলে যাওয়া শ্রেয়।
রুবির চোখের কোণ বেয়ে এক শিশির বিন্দু গড়ালো। কে জানে অনুশোচনা নাকি ব্যথা। মির্জা বলল, কান্না করে না, তোমাকে কান্নারও তো মুখে এখনো আগের মতনই মায়াবী দেখায়। দেহের ভার তুলে হাঁটা দিল। রুবি দ্রুত মুখ মুছে দেয়। নিজের প্রতি ঘৃণা জেট উঠালো নিজের চুলের উপর। কেশের গভীরে হাত মোট করে রেখে শান্ত করতে চাইল নিজেকে। বারবার হৃদয় তোড়জোড় করছে, মির্জাকে ফিরে পেতে চাইছে। অসম্ভব এই কার্য। আবারও জানালার গ্রিলে কপাল ঠেকায়। একাকী চলতে চেয়েছে, আর একাকিত্ব গ্রাস করবে না তা কি করে হয়। ক্ষণিক সময় বাদে এক কাতর কম্পিত গলার সুর ভেসে এক পেছন থেকে, পুরুষালী ভারী এক গলা কিছুটা দূরত্ব থেকে বলছে, আমি নিজেকে সামলাতে পারছি না, দুর্বল হয়ে উঠছি বারবার। আমার ক্ষত বিক্ষত হৃদয়ে তোমাকে আবার প্রয়োজন। এতদিন চোখের আড়ালে ছিলে, মনের আড়াল করার চেষ্টা করেছি, সম্মুখে মুখ ফিরে থাকা সম্ভব হচ্ছে না। আমি একটা নব্য সূচনা চাই রুবি। লিয়ানা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছো? ধরফড় করে উঠে যাওয়া লিয়ানার উদ্দেশ্যে বলল রামসা। চোখের এক কোণায় অল্প শিশির বিন্দুর মতন জল দেখা গেল। চোখে পড়ছে রামসার, ঠোঁট জোড়া অল্প ফাঁক করে আছে সে। সবুজমণির চোখগুলো ঘূর্ণায়মান ফ্যানের দিকে বিদ্যমান। পলকহীন চেয়ে আছে বিছানার উপর বসে, কি যেন ভাবছে। বিচিত্র মলিন তার মুখের ভঙ্গি। রামসা আবার প্রশ্ন করে, কাঁদছো যে? ডান দিকের ভুরু উঁচিয়ে লিয়ানা উল্টো প্রশ্ন ছুড়ে, কাঁদছিলাম চোখের কোণ বেয়ে পানি ঝরলো মাত্র, অনুভবও করনি? না তো। দীর্ঘশ্বাস ফেলে রামসা। হাঁটু ভাঁজ করে বসলো। হাত দুটো হাঁটুতে রেখে নিষ্পলক দেখতে লাগলো এই অদ্ভুত মেয়েটাকে। এখনো ওই ফ্যানের দিকে চেয়ে আছে। কি আছে সেখানে? কি আছে দেখার মতন? আজ রামসা এতদিনে জমিয়ে রাখা প্রশ্নটা করেই ফেললো। বলল, একটা কথা সত্যি করে বলবে লিয়ানা? সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা বলবে। প্রশ্ন করো। লিয়ানার ডান বাহুতে হাত রেখে রামসা প্রশ্ন করলো, তোমার অতীতে এমন কিছু ছিল যার কারণে তুমি আকাশ, মেঘ, চাঁদ, সূর্য, তারা, গাছপালা এদেরকে আপন করে নিয়েছো? অতীত জানতে চাও? হ্যাঁ লিয়ানা, চাই জানতে। কিভাবে বলবো? অবোধের মতন করে কথা বলছে লিয়ানা। এটা তার স্বভাবগত। সবসময় তার কণ্ঠের ভঙ্গি থাকে বিচিত্র। রামসা বলল, মুখ দিয়ে বলো লিয়ানা, যদি থেকে থাকে কোনো অতীত বলে নিজেকে হালকা করো। কি তোমার অতীত? নেই তো অতীত, মুছে ফেলেছি জীবন থেকে, মস্তিষ্ক থেকে। হৃদয় তো আমার কখনো ছিলই না। কিছুই মনে নেই অতীতের। এক কালো আধার দেখা যায় সেখানে। বলো, কি করে ওই আধার থেকে গল্প আনবো তোমার জন্যে? সরব দৃশ্যে মন জোড়াবে না কার। জমিনে পা গুটিয়ে বসে আছে প্রত্যেকটি বাচ্চা। হাতে খাতা কলম, পড়ছে। লিয়ানা নামক রহস্য মানবী শিক্ষাদান করছে তাদের। তাদের ঠিক পাশে নারীদের দল। কেউ চৌকিতে, কেউ ফোর্সে, আবার কেউ সেলাই মেশিনের দায়িত্বে। ফোর্সে বসে কিছু নারী কাপড় আর মাটির পাত্রে নকশা করছে। মস্তিষ্কে যত রকম চিত্র আছে সবটাই তুলে ধরছে। অতি বৃদ্ধরা ধর্মচর্চায় ব্যস্ত, আবার কয়েকজন আলাপ আলোচনায়। পুরুষদের দেখা গিয়েছে সবিনেস্ত বাগানে। তাজা সবজি তুলে এনে ধুয়ে রাখছে রান্নাঘরে। এখানে নেই নারী পুরুষ ভেদাবাদ। দেহের শক্তির চেয়ে বড় উৎসাহী মন। বাচ্চাদের পড়তে দিয়ে লিয়ানাকে দেখা গেল উঠে রান্নাঘরের দিকে যেতে। স্টোভের উপর বড় পাত্র বসিয়ে দিল। একই সাথে চাল ধুয়ে নিল অধিক পরিমাণে। সাথে সাথে বসিয়ে দিয়েছে। একজন মধ্যবয়স্ক নারী এসে তাকে বলল, আজ কি রান্না হইব? লিয়ানা কাজে মনোযোগী হয়েই উত্তর দিল, আজ এই তো ভাত, সবজি, ডাল। নারীটির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। বলল, বাচ্চাগুলান 5 দিন ধরে মাছ মাংস খাইতে চাইতেছে। শাকসবজি আমরা বুড়া মানুষ খাইতে পারি, ওরা মুখে তুলতে চায় না। লিয়ানার মুখটা আধারে ঢেকে যায়। নিঃশ্বাসের গতি অত্যন্ত ধীমা। কিছুক্ষণ ভেবে বলে উঠল, আজকের দিনটা মানিয়ে নিতে বলছি, আগামীকাল ব্যবস্থা করব। আচ্ছা বলে চলে গেলেন তিনি। সবটা দাঁড়িয়ে লক্ষ্য করল রবিন আর শাবাব। কান খাড়া করে সবটাই শুনেছে। একে অপরের দিকে চাইল উভয়ই। একসাথে কাজ করে অন্তত চোখের ইঙ্গিত বোঝার ক্ষমতা অর্জন করেছে। বেরিয়ে আসে দুজনেই। রবিন বলল, করা উচিত। করছি তো। রবিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল, কি করছেন? শাবাবের হাত চলছে ফোনে। ঘাড় ডানে বামে ঘোরাচ্ছে বারে বারে। ভাবুক ভঙ্গিতে দুহাতের বৃদ্ধাঙ্গুল চালিয়ে রবিনের দিকে নজর দেয়। বলে, ও হ্যাঁ, আমি অনুদানের টাকা ট্রান্সফার করেছি, আর যাওয়ার আগে এই বাচ্চাগুলো আর বৃদ্ধ মানুষগুলোর জন্য কিছু কেনাকাটা করে দিব।
ফাহাদকে দায়িত্ব দিলাম এই কাজের। আপনি চলুন, প্রফেসরের চালার খোঁজ নিতে হবে। আচ্ছা, আমার মনে একটা কথা ছিল। জানি এটা আমাদের রুলসের বিরুদ্ধে, তারপরও শাবাব ফোন পকেটে রেখে বলল, বলুন। আমরা কি লিয়ানাকে আমাদের সাথে এই কেসে নিতে পারি? রবিনের কথাটি একদম পছন্দ হলো না শাবাবের। চোখ মুখ কুঁচকে ফেলেছে। রবিনের দিকে বিরক্তি মাখা চোখে চেয়ে বলল, সে একজন বহিষ্কৃত অফিসার, আপনি জানেন না? আর সবচেয়ে বড় কথা, সে মানসিকভাবে সিক। কিন্তু তার গেসিং পাওয়ার প্রখর, আপনি নিজে সেটা জানেন। সে যেভাবে সবকিছু অবজার্ভ করে, তার চিন্তা শক্তি আমাদের চেয়ে ভিন্ন। আপনি এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখতে পারেন। রবিনের যুক্তি কথাই কোনো রকম কান দিল না শাবাব। কোনোভাবেই একে কেসে ইনভলভ করা যাবে না। অবশ্যই যথাযথ কোনো কারণ ছিল তার বহিষ্কার হওয়ার। গেসিং পাওয়ার বিবেচনা করে রিস্ক নেওয়ার প্রশ্ন ওঠে না। তারপরও রবিনের কথা সম্মান দেখায় শাবাব। বলে, ভেবে দেখব, চলুন। থানায় এসেছে শাবাব আর রবিন। ফাহাদকে যে দায়িত্ব দিয়েছিল সে কাজ ঠিক মতন করছে। আবির সকাল সকাল রওনা হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রয়োজনটা নিয়ে আরেকবার রিসার্চ করবে, কোথাও যদি কোনো ভুল থাকে। জেলের মধ্যে প্রবেশ করে চেয়ার পেতে বসলো দুজনে। একে একে প্রশ্ন করবে প্রফেসরের জন্য কাজ করা এই ছেলেটিকে। কিছু নতুন প্রশ্ন, যা পূর্বে করা হয়নি। শাবাব প্রশ্ন করল, গতকাল নাম যেন কি বলেছিলে? শান্ত, রাইট? ছেলেটি দুহাত একত্রে করে মাথা নিয়ে বসে আছে। জেদি হাবভাব দেখা যাচ্ছে তার মধ্যে। প্রশ্নের উত্তর দিল না, শক্ত হয়ে বসে রইল নিজের স্থানে। শাবাব আবার বলল, শান্ত, এখানে তোমার যে ধুলিকণা বরাবর। ভালোভাবে প্রশ্ন করছি, উত্তর দাও। প্রফেসরের জন্য কাজ করো কতদিন? জেদি গলায় শান্ত উত্তর দেয়, 1 বছর। পায়ের উপর পা তুললে শাবাব। গায়ালিয়ে টান টান হয়ে বসেছে। মুখের ভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। আবার প্রশ্ন করল, এই যে সে তোমাকে দিয়ে এত কাজ করায়, এই ব্যাপারে আর কে কে জানে? আর কেউ আছে তোমার সাথে জড়িত? শান্ত আবার চুপ হয়ে গেল। মুখ ঘুরিয়ে রেখেছে অন্যদিকে। ভঙ্গিতে পরিষ্কার উত্তর দিতে নারাজ সে। শাবাবের মেজাজের পারদ ধেই ধেই করে উপরে উঠে গেল। শান্তর গাল চেপে ধরে বলল, আমার সামনে এত তেজ দেখানো যাবে না। বন্দুকের প্রত্যেকটা গুলি একদম খুলির মধ্যে কেড়ে দিব। শান্তর মুখে বিন্দু পরিমাণ ব্যতিক্রম কোনো ভঙ্গি দেখা মিলল না। এখনও তেজে টকবক করছে। উঠতি বয়সের গরম রক্ত। সামনে অফিসারদেরকে তোয়াক্কাই করছে না কোনো। আরও রেগে উঠে শাবাব। কোমরে গুজিয়ে রাখা পিস্তল বের করে কপালে ধরল আর বলল, রিলোড করা আছে, উত্তর না দিলে কি হবে বুঝতেই পারছিস। দ্রুত বল, কে আছে তোর সাথে? আর কেউ নেই, আমি একাই। এসব করে বেড়াস তুই? আর তোর মালিকের আর কেউ জানে? না, আমি স্যারের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতাম। আমি ব্যতীত আর কেউ জানে না। বন্দুক কোথায় পেয়েছিস? স্যার দিয়েছেন। চালাতে পারিস বন্দুক? স্যার শিখিয়েছেন। ধাক্কা দিয়ে পেছনে ঠেলা দিল শান্তকে। বন্দুক নিজের স্থানে রেখে বলল, এবার জেলে কেয়ারটেকারের কাজ করিস, তোর গেম শেষ। তোর মালিকের গেম শেষ করতে যাচ্ছি। বিদায়বেলা ঘনিয়ে এসেছে। আশ্রমের বাহিরে গাড়ি রেডি। একে একে সকলে চলে যাবে। আশ্রমের মানুষগুলো চেয়ে আছে নাম না জানা অতিথিদের বিদায় দিতে। জানতে আগ্রহ প্রকাশ করেনি এতদিন। জানতে চায়নি তারা কারা। নিজেদের মধ্যে সবসময়ের মতন মগ্ন ছিল। লিয়ানা দরজার দ্বারে দাঁড়িয়ে আছে, ঠোঁটে স্বল্প হাসি, মলিন মুখটা একই রকম। রামসে এসে জড়িয়ে ধরল তাকে, বলল, খুব মিস করব তোমাকে। আমি চেষ্টা করব এখানে আসার, ঠিক আছে? লিয়ানা ছোট্ট করে উত্তর দিল। হুম। সাইফা এসেছে পরপর, বলল, ভালো থাকবে কেমন? সুযোগ পেলে আমরাও আসবো এখানে। মির্জা রবিন সায় দেয়। চুপ শুধু শাবাব। আজ সূর্য হয়তো পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে চিরে উঠেছে। সাদা শার্টের উপর স্থান পেয়েছে কালো কুচকুচে জ্যাকেট। সাথে নিজের চোখ ঢেকেছে কালো সানগ্লাসে। গাড়িতে হেলান দিয়ে দেখছে সবাইকে, শুনছে সবার কথা। আগ্রহ জাগলো না কোনো তার। সবাই গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে বসার পূর্বেই শাবাব ফিরে এলো। হেঁটে গেল লিয়ানার দিকে। সবুজ মণিযুগল তুলে চায় লিয়ানা। নিশ্চয়ই কিছু বলবে। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে শাবাব বলল, আশ্রমের বাচ্চাদের আর বৃদ্ধদের খেয়াল রাখবেন। হ্যালোসিনেট না করে তাদের দিকে বেশ খেয়াল দিন। স্কুলে ভর্তি করিয়ে দিন। আর কোনো প্রয়োজন হলে ফাহাদের সাথে যোগাযোগ করবেন। লিয়ানা জবাব দেয়, আচ্ছা। আসি তাহলে। আবার আসবেন? লিয়ানার ফিরতি প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না শাবাব। কথার কথা বলেছে সে। এর অন্য অর্থ বের করে নিল এই মেয়ে। ভুলও কিছু বলেনি। দ্বিমুখী ধারণা। শাবাব কথা না বাড়িয়ে বলল, ভাগ্যে থাকলে আসবো। আজও আপনি অকৃতজ্ঞ। ধন্যবাদ জানালেন না আপনি আমায়। বেশি কথা বলেন আপনি শাওলা।
হোয়াটএভার, থ্যাঙ্কস। গাড়ির ভেতরে বসে তাদের দুজনের দিকে দৃষ্টি দিল সাইফা। মনের মাঝে অদ্ভুত এক বিচরণ। আজ প্রথমবারের মতন তার শাবাব আর লিয়ানাকে মুখোমুখি দেখতে ভালো লাগছে না। নিজের এই ভ্রান্ত চিন্তাকে তৎক্ষণাৎ মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলে। কী সব ভাবছে সে? এগুলো ভাবার কোনো কারণ নেই। ড্রাইভিংয়ের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় শাবাব। দ্রুত বেগে ছুটল দুটো গাড়ি একসাথে। ডান দিকে লুকিং গ্লাসে চোখ পড়তে দেখা মেলে লিয়ানা নামক ওই অদ্ভুত মেয়েটির। ধীরে ধীরে দূরত্বের সাথে অবয়ব ক্ষুদ্র হয়ে আসছে। শাবাব চোখ পিটপিট করে লক্ষ্য করে। খানিক বাদে দৃষ্টি সরিয়ে সামনের দিকে চেয়ে মনোনিবেশ করলো সামনের সরু রাস্তায়। জানো, আমার ওদের সবাইকে খুব ভালো লাগছিল। অনেক সময় বাদে আমি আমার শখের পেশার কিছু মানুষদের পেয়েছিলাম। বরাবরের মতো আবারও নিঃস্ব হলাম আমি। তার নিজের কল্পনায় মেঘেদের উত্তর আসছে। মানুষের সাথে অনুভূতি জুড়তে দেই, এরা থাকে না, হারিয়ে যায়। তোমরা হারাবে? আমাদের বিচরণ এই আকাশেই, হারানোর পথ নেই। আমি তোমার কল্পনায়। সত্যি বলেছ, আমরা মানুষ কল্পনায় বেশি সুখী। হাত পা থরথর কাঁপছে প্রফেসর রাজিনের। ভুক্তভোগী কাতার থেকে বেরিয়ে অপরাধীর কাতারে অন্তর্ভুক্ত হবে সেটা বুঝতে পারেনি। অনেকদিন চলছে তার এই নোংরা কৃতকর্ম। ধরা পড়ার সুযোগ রাখেনি কোথাও। মেয়েরা সবচেয়ে বেশি ভয় পায় তাদের সম্মানকে, আর সেটাকেই মোহরা বানিয়ে নিজের খেলকে চালিয়ে গেছে বিনা ভীতিতে। আজ মনে হচ্ছে সেই বিষয়ে তার মৃত্যু হলে বুঝি বেঁচে যেত। সব পথ বন্ধ, সমস্ত প্রমাণ অফিসারদের হাতে, সাথে একজন সাক্ষী। প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে আছে রাজিনের স্ত্রী আর মেয়ে। জানতে চাইছে সবটা। শাবাবের মুখে কাঠিন্য, দাঁত কিরমির করছে। ইচ্ছে হচ্ছে আশ্রয় ফেলুক এই জঘন্য লোককে। তার স্ত্রীকে সামনে রেখে বলল, কতগুলো মেয়ের জীবন নিয়ে খেলেছিস, শিক্ষকতার নামে নোংরামি চালিয়েছিস প্রতিষ্ঠানে। কি লাভ হলো তোর এত এত ডিগ্রির? কাপুরুষ কোথাকার। প্রফেসর রাজিনের 11 বছর বয়সী মেয়ে বলে উঠল, আপনি আমার বাবাকে এসব কেন বলছেন? রবিন সাইফাকে ইশারা করে ওকে এখান থেকে নিচে যাওয়ার জন্য। বাচ্চার মস্তিষ্ক এখনো অপরিপক্ক, এরূপ পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য সে যেতে চাইল না। সাইফা তাকে ভুলিয়ে ফুসলিয়ে সরিয়ে নেয় সেখান থেকে। শাবাব আবার বলল, তোর মতন লোকের ফাঁসির শাস্তিও কম। প্রফেসর রাজিনের স্ত্রী বলে উঠল, আপনারা কি বলছেন? আমাকে একটু পরিষ্কার করে বলুন। আমাদের পুলিশের নজরদারিতে রাখা হয়েছিল এতদিন, আমাদের কারো সাথে কথা বলতে দেওয়া হয়নি। কি হচ্ছে এসব? রবিন জানতে চায়। কেন, আপনি জানেন না? আপনার ফোন থেকে প্রতিনিয়ত আপনার স্বামী কারোর সাথে কন্ট্যাক্ট করে যাচ্ছে। আপনি কিছুই জানেন না? অসহায়ের মতন চেয়ে প্রফেসরের স্ত্রী উত্তর দিলেন, আমি জানি না। উনি আমার কাছ থেকে ফোন চেয়েছেন, আমি ফোন দিয়েছি। শুনে খুব খারাপ লাগলো আপনার। তারপরও আপনার বিশ্বাস ভাঙতে আমি বাধ্য হচ্ছি। আপনার স্বামী একজন বিবাহিত আর একজন মেয়ের বাবা হওয়া সত্ত্বেও কত কত মেয়ের সম্মান নিয়ে খেলেছে, তাদের ব্ল্যাকমেইল করেছে। নোংরামিতে মেতেছিল এই লোক। এই যে রবি নামক মেয়েটিকে দেখছেন, সেও আপনার স্বামীর শিকার। তাকে বাড়িতে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়, অজ্ঞান করে তার ছবি তুলে নেয়। আমরা একজনকে পেয়েছি, না জানে বিশ্ববিদ্যালয়ের কত মেয়ে ভুগছে। এক নিঃশ্বাসে বলে উঠল শাবাব। বলতে বলতে কপালে রক ফুটে উঠেছে। রবিন বলল, আপনার মেয়ে যখন জানতে পারবে তার সবচেয়ে ভরসার স্থল তার বাবাই মেয়েদের সম্মান করতে জানে না, সে কোন পুরুষে ভরসা করবে? সে তো ভেঙে পড়বে। প্রফেসর রাজিনের স্ত্রী ধপ করে বসে পড়লেন সোফায়। এত বড় সত্যের ধাক্কা হয়তো নিতে পারেননি। পূর্ণবার নিশ্চয়তার জন্য প্রশ্ন করলেন, আপনারা ঠিকঠাক খোঁজ নিয়েছেন তো? সব প্রমাণ আছে আমাদের কাছে, চাইলে দেখতে পারেন। রবিন জবাব দেয়। একে একে সব প্রমাণগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তিনি। সাহস জুগিয়েছেন বুকে। সত্যটা অবশ্যই জানতে হবে তার। ভুলের ক্ষমা হয়, পাপের নয়। চোখ ভেঙে পানির ধারা বইছে। প্রতিটি প্রমাণের সাথে সাথে 13 বছরের সংসারকে ভেঙে গুড়িয়ে যেতে দেখলেন প্রফেসর রাজিনের স্ত্রী। তার শেষ আশ্বাসটুকু অবশিষ্ট রাখল না, সম্মান পেল না ভরসার। মাথাটার মধ্যে ঘুরপাক খাচ্ছে সবটা। নিজের স্বামীর দিকে চাইলেন। অপরাধীর ন্যায় চোখ নামিয়ে বসে আছে। আসলে তো সে অপরাধী। সময় অতিবাহিত হয়ে 15 মিনিট পার হয়। দুহাতে মুখ মুছে নেন ভঙ্গুর নারীটি। পাথরের ন্যায় নিজেকে শক্ত করে উঠে গেলেন স্বামীর দিকে। হাতের সমস্ত শক্তিটুকু প্রয়োগ করে চড় মারলেন প্রফেসর রাজিনের ডান গালে। পরপর অনবরত কয়েকটা চড় দিয়ে বললেন, নারীকে তো তুমি সব সময় দুর্বল ভাবতে, অথচ আমরা সবচেয়ে শক্তিশালী, কারণ আমরা আমাদের সম্মানের ভয় করি সব সময়। তোমার মতো নোংরা মস্তিষ্কের পুরুষের কিসের সম্মান?
সম্মান নেই বলেই তো এত জঘন্য কাজ করেও দিব্যি দিন কাটিয়েছো। নিজের মেয়ের কথা ভাবলে না? তোমার মেয়ের সাথে যদি এমন হতো কি করতে? পারতে সহ্য করতে? আমিও কাকে কি বলছি, তোমার শাস্তি হওয়া উচিত। তোমার মেয়েকে আমি নিজে জানাবো যে তার বাবা কত খারাপ ছিলেন। আর আমি এতটুকু যোগ্য যে একা আমি আমার মেয়েকে মানুষের মতন মানুষ করতে পারবো। তোমার মতন কুলাঙ্গারের আমার মেয়ের জীবনে প্রয়োজন নেই। তোমার মৃত্যু হলেও আমার আজ থেকে কিছু যায় আসে না। আসবো এসআই সাবাব। পরনে টি শার্ট আর 3/4 প্যান্ট পরে কিশোর বেশ ধরেছে, হাত পা ছড়িয়ে বিশাল বিছানায় গা এলিয়ে শুয়ে আছে। আজ ইচ্ছে হলো নিজের আসল আস্তানায় রাজত্ব দেখাতে। সর্বাঙ্গ অলসতায় মোড়া, কাজ আছে জানা সত্ত্বেও দায়িত্বহীনের মতন নিথর পড়ে রইল। ঘূর্ণায়মান ফ্যানের গতি পরিমাপ করতে বাধা হয়ে দাঁড়ায় এক নারী কণ্ঠ, নাচিয়েই বলল, নিজের বাড়ি নিজের ঘর প্রবেশ করতে অনুমতি নেওয়ার কি আছে ডক্টর রুনা বেগম? রুনা বেগম ভেতরে এলেন, শুয়ে থাকা শাবাবের পাশে বসে চুলে হাত বুলিয়ে বললেন, আপনার তো আবার অল্পতে রেগে যাওয়ার বদ অভ্যাস আছে, তাই অনুমতি নিলাম। মাথা ধরেছে। আপনার স্বামীকে বলুন 1 কাপ চা দিতে, এই বাড়িতে নতুন শেফ হয়ে ঘুরছে আজকাল। হালকা করে থাপ্পড় দিলেন রুনা বেগম, মিথ্যে রাগ দেখিয়ে ধমকে বললেন, বাবা হয় তোমার? আমার বাবা আপনার স্বামী না, নাকি কুড়িয়ে এনেছেন তাকে? কোথা থেকে আবিষ্কার করো এসব কথা? এতটা ঘাড় তেরা কি করে হলে? এমনি এমনি হাওয়ায় বাতাসে ভেসে। মাথা দুদিকে দোলালেন রুনা বেগম। কি করবে এই ছেলেকে নিয়ে? নিজের বাড়ি ফেলে একা একা থাকে, বদ্ধ এক রুমের একটা ফ্ল্যাটে। নিজের বাবার তৈরি ঘর থাকতে ভাড়া কেন থাকতে হবে? কোনো কারণ ছাড়া এগিয়ে এসে শাবাবের মাথা তুলে নিজের কোলে রাখলেন। আদরে যতনে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কথা মনে পড়লো তাহলে? ভালো লাগছিল না তাই এসেছি। সোজাসুজি উত্তর দেয় শাবাব। ভালো লাগলে বুঝি মায়ের কাছে আসা যায় না? যায় তো, কিন্তু আপনার স্বামী আমার দিকে এমন ভাবে চায় যেন আমি কোনো চোর। তোমার বাবা তোমাকে কত মিস করে জানো? একটা ছোট আবদার না হয় করেছিল, কি হতো পূরণ করলে? ওই ছোট একটা ঝগড়ার জেদ ধরে বাড়ি ছাড়লে? এমন তো না যে আসি না, আসি বেহায়ার মতন। আর আপনি ভুল বলছেন ডক্টর রুনা, আপনার স্বামী একটা না 2-2টা আবদার করেছিল, ভিত্তিহীন আবদার। মাহি মেয়েটা খারাপ ছিল না। মুখ কুচকে চাইলো মায়ের দিকে, বলে উঠল, মাহি মেয়েটার খারাপ হোক আর ভালো আমার কি? আগের যুগের সিনেমার কাহিনীর মতন আমাকে যার তার গলা ঝুলিয়ে দিবে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার জন্য, তা তো হবে না। আমাকে ছোটবেলা থেকে চাপ প্রয়োগ করে গেছে, সারাক্ষণ শুধু পড়ালেখা। আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে কেন? এসব ছাড়া কোনো পেশা নাই? এসব পেশায় জুড়লেই বুঝি সমাজে বাবার মুখ উজ্জ্বল হতো। স্ট্রেঞ্জ মা, লাইফলেস পুরো কনসেপ্টটা। আর সেদিন কথা আমি না, বাবা বাড়িয়েছে। তার বন্ধুর মেয়েকে আমার তো বয়েই গেছে বিয়ে করতে। আমি সারা জীবন তোমাদের কথা রোবোটিক লাইফ লিড করেছি, এখন নিজের মন মতো সব করছি। এটা দোষের কিছু নাই আমার মতে। শাবাবের কর্কশ আওয়াজ ধরে লুৎফার বেগ এসে হাজির, হাতে খুন্তি ধরে আছেন। অদ্ভুত মুখভঙ্গি করে চেয়ে আছেন মা আর ছেলের দিকে। কি বিষয়ে কথা চলছে? তার বদরাগী ছেলেটার গলার আওয়াজে তেজ হঠাৎ কেন বাড়ল? এটা জানতেই রান্না ফেলে এখানে আসা। একই সাথে দুজন চাইল দরজার দিকে। শাবাব তার মায়ের দিকে চেয়ে বলল, দেখো অবস্থা। তোমার মা আমাকে বিয়ের পর থেকেই দেখে আসছে, নতুন করে কি দেখবে শুনি? শাবাব চোখ খিচে বন্ধ করে নেয়, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, মা নিয়ে যাও নাকি এখান থেকে? আমি একা কেন যাব? টেবিলে এসো, খাবার রেডি। লুৎফার বেগের কথার জবাবে শাবাব বলল, কি না কি বানিয়েছেন? আমি একটা ইম্পর্টেন্ট কেসের সাথে জড়িত, এসব হাবিজাবি খেয়ে পেট খারাপ করতে চাই না। লুৎফার বেগ রেগে মেগে একাকার, বলে উঠলেন খুন্তি তুলে, তোমার ছেলের মুখ তো আমি নিজে হাতে মধু দিয়েছিলাম, কানে আজানও দিয়েছি। বিষাক্ত মুখ আর ইবলিশের মতো স্বভাব কোথা থেকে পেল? নির্ঘাত বাচ্চা চেঞ্জ হয়েছে আমাদের। রুনা বেগম চোখ রাঙালেন উভয়কে, কঠোর গলায় বলে উঠলেন, চুপ থাকো তোমরা দুজন। যতক্ষণ হাসপাতালে থাকি ততক্ষণ আমার শান্তি। উফ। সুবিশাল হোটেলের কামরায় কাপড় একে একে লাগেজে নিয়ে নিচ্ছে রামসা। সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ফিরবে।
তার বাবা ভীষণ রকমের রেগে। মেয়েকে স্বাধীনতা দিয়েছেন বলে দিনের পর দিন এমন ভবঘুরের মতন ঘুরে বেড়াবে, সেটা তো হয় না। আজ অনেক দিনে জমানোর একটা ফোন করে ছাড়লেন। আগামীকাল সকালের মধ্যে তার মুখ সম্মুখে হাজিরা দিতে বলেছেন। গলার সুরের অতিমাত্রায় রাগের আভাস পেয়ে তরতর করে কাপড় গুছিয়ে নেয়। রবিনকে বলা হয়নি এখনো, সে বুড়োতে আছে। চট করে রবিনকে মেসেজ করলো। বাবা ভীষণ রেগে আছেন, আমাকে ঢাকা ফিরতে বলেছেন। তুমি আজ ফিরবে? আমি 1 ঘন্টার মধ্যে বের হব। মিনিট খানেক বাদে ফিরতি মেসেজ আসে। আমি রাস্তায় আছি, দেখা করব, অপেক্ষা করো। রবিন এসেছে 15 মিনিট পরে। রামসা ব্যাগপত্র নিজে তৈরি। রবিনকে দেখে মলিন হাসল। বেরিয়ে যাওয়ার পূর্বে কাছে এসে রবিনের গাল টেনে বলল, আসি মিস্টার রোজারিও, এতদিন বেশ জ্বালিয়েছি আপনাকে। কেস সলভ করে দ্রুত ফিরবেন। রবিন হেসে উত্তর দেয়, এসে তোমাকে বিয়ে করব। অবশ্যই। তুমি কি চাও বাবা আমাকে অন্য একটা বুড়ো লোক দেখে বিয়ে দিয়ে দে? দুষ্টু বুদ্ধি মাথায় আসে রবিনের। মুখে মিছিমিছি গম্ভীর ভাব টেনে নিল। বলল, তোমার বাবা যদি বলে বুড়ো লোককে বিয়ে করতে, অবশ্যই করবে। আমার আগে তোমার বাবা, তার ইচ্ছে পূরণ তোমার দায়িত্ব। আমিও বাধা হয়ে আসবো না বাবা মেয়ের মধ্যে। রবিনের কথা ছলনা বুঝল না রামসা। এতদিন একে অপরকে চিনেও যেন চিনেনি, সত্যি ভেবে নেয়। মুখশ্রীর ভঙ্গি পরিবর্তন হলো চটপট। এক দৃষ্টিতে চাইল রবিনের দিকে। রবিন বহু কষ্টে হাসি দমিয়ে রেখেছে। নিজের রাগ সংবরণ করে রামসা বলল, আমার ভালোবাসা বৃথা যাবে না। আমি যে কোনো কিছুর বিনিময়ে যেটা আমি চাই সেটা হাসিল করব। মাইন্ড ইট রবিন রোজারিও। রামসার এমন ভারী কথা শুনে রবিন হেসে ফেলে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, থাক, বাচ্চা মেয়েটা রাগ করে না, যাও সাবধানে যাবে। আর হ্যাঁ, আমি দিয়ে আসবো তোমাকে এয়ারপোর্ট অব্দি। এসব ব্যাপারে ঠাট্টা আমার পছন্দ না। আচ্ছা বাবা, সরি, চলো এবার। আমি আর কতদিন পালিয়ে বেড়াবো? আমাকে যেতে দিন। বিদঘুটে এক জায়গায় বেঞ্চি পেতে বসে আছে এক অদ্ভুত মনুষ্য। চারিদিকে গাছপালা ঘেরা, জনমানব শূন্য ভুতুড়ে জায়গাটাই বোধহয় অপরাধ নিয়ে আলোচনা করার জন্য সঠিক জায়গা। খাবারের টেস্টের মতো করে থাকার জায়গাটাও পরিবর্তন করো। আবারও সেই অদ্ভুত কণ্ঠস্বর। সেদিন রেস্টুরেন্টে এই গলার আওয়াজটার সাথে পরিচয় হয়েছিল। নিজের জীবন বাঁচাতে কারোর জন্য শেষ খাবারের আয়োজন করেছিল। মাথায় বন্দুক চেপে তাকে দিয়েই তৈরি করানো হয় প্রফেসরের জন্য খাবার। অভিজ্ঞতা আর নৈপুণ্য ব্যবহার করে বিষাক্ত খাবারকে করে তোলে সুস্বাদু, তবে অনিচ্ছাকৃত। নিজের জীবনের ভয় সকলেরই আছে। এই কাজের বিনিময়ে অগোচরে ফেসে যাচ্ছে চোরাবালিতে। পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়। ম্যানেজারের 8 ঘন্টার অনুপস্থিতিতে কত কি ঘটে গিয়েছিল সেদিন, সেটা এই রহস্যময় মানুষ ব্যতীত আর কেউ হয়তো আন্দাজ করতে পারেনি। আনাম বলে উঠল, ভয় পাচ্ছ? কিসের ভয়? প্রফেসর তো বেঁচে গেছে। আমি নিজে হসপিটাল তাকে দেখে এসেছি। আপনি আমাকে দিয়ে খাবার তৈরি করিয়েছেন? সবাই আমার দিকে সন্দেহ করবে। আমাকে কোনো উপায় বলেন। আমি আপনার কথা মতো কাজ করেছি। আমায় বলে আমি এখন কোথায় যাব? ফিরে যাও যেখান থেকে এসেছো। পুলিশ তোমায় প্রশ্ন করলে কি বলবে জানো? কি বলবে তুমি খাবার তৈরি করে চলে গিয়েছিলে। এরপর কি হয়েছে তুমি জানোই না। কিসের বিষ, কেমন বিষ, বিষ কাকে বলে কিচ্ছু জানো না তুমি। কেউ বিশ্বাস করবে না। আলবাত বিশ্বাস করবে। কারণ কি জানো? আমি প্রফেসরকে ঠান্ডা খাবার পরিবেশন করিয়েছি। খাবার ঠান্ডা হতে খানিক সময় তো দরকার হয়, তাই না? বুদ্ধি নেই তোমার আসলে। তোমাকে যা বলছি করো তুমি সাব্বির, যাও। সাব্বির ফিরে যাবে কি যাবে না এই দ্বিধায় ভুগছে। যদি সে ঠিক মিথ্যে বলতে না পারে, যদি পুলিশ তাকে দোষী করে, মনে মনে সিদ্ধান্ত নিল বলে দিবে এই কালো আবরণে মোড়ানো ব্যক্তির সমস্ত কথা। সাহস জুগিয়ে প্রশ্ন করল ফিরে, আপনি নারী নাকি পুরুষ? বেঞ্চিতে বসে থাকা মানুষটি মাথা তুলে সামান্য খয়েরি রঙের বুট জুতো শব্দ করে জমিনে রাখে। পরপর উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে সাব্বিরের দিকে। শক্ত করে ভীত সাব্বিরের কাঁধে হাত রেখে চাপ প্রয়োগ করলো। ব্যথায় কোকিয়ে উঠে সাব্বির। সে বলল, আজ থেকে তুমি আমায় কখনো দেখোনি। আমি তোমাকে দিয়ে কোনো কাজ করাইনি। বিশ্রী দুর্গন্ধযুক্ত বিষ সামান্য কেওড়া জল পরিমাণের চেয়ে অধিক মশলা মিশিয়ে পরিবর্তন করনি। আমি তোমাকে কোনো টাকা দিইনি। আমি তোমায় জোর করিনি। আমি তোমার কপালে বন্দুক ঠেকাইনি। বুঝতে পেরেছো সাব্বির? জি জি। গুড। বাঁচতে চাইলে কথাগুলো মনে রাখবে, আর যাওয়ার পথে ফিরে চাইবে না কিন্তু। সাব্বির উল্টো ঘুরে ভোদৌড় লাগায়।
পিছু ফিরে দেখার কোনো সুযোগ আর ইচ্ছে কোনোটাই নেই। দৌড়াতে দৌড়াতে আধারে তলিয়ে গেল। মৃদু হাসির গুঞ্জন উঠে আধার রজনী জুড়ে। কেউ আনমনে বলল, কতটা নির্বোধ এরা। আমি চেয়েছিলাম বলে এত মৃত্যু হয়েছে, আর আমি চেয়েছি বলেই কেউ বেঁচে আছে। কৃতিত্ব আমার আর ভোগ করছে অন্য কেউ। শাবাবের কোনো খোঁজ পাওয়া গেল না। রবিন, আবির আর মির্জা উভয়ই তার খোঁজ বুড়োতে। তার নিজের কোনো খবর নেই। একের পর এক কল করে গেল, ফোনটাও বন্ধ। এমন কখনো হয় না। বাড়ি গিয়েছে জানিয়েছিল, তবে ফোন বন্ধ রেখে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করার মতন লোক নয় সে। আবির চতুর্থ দফায় পয়জনের ল্যাব টেস্ট সম্পন্ন করেছে। সিনিয়র ফরেন্সিক এক্সপার্টদের সাথে আলোচনা করছে। নতুন একটি বিষয় লক্ষ্য করেছে, পূর্বের ভিকটিমদের চেয়ে অত্যন্ত কম পরিমাণে প্রফেসরের খাবারে বিষ মেশানো হয়। বাকিদের ডোজ এত বেশি ছিল যে প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের দেহের ইন্টারনাল অর্গান বাজেভাবে ড্যামেজ হতে থাকে। ফাহাদ আর সাইফা রিপোর্ট দিয়ে গিয়েছে, স্মাগলারদের উপর সন্দেহ আছে অনেকটা, যারা এই ধরনের ড্রাগ আর পয়জন সাপ্লাইয়ের কাজের সাথে জড়িত। খুবই ঠান্ডা মাথায় একে একে প্রত্যেকের খোঁজ নিতে হবে। রবিনের ফোন বেজে ওঠে। ফোনের নাম এরিক রোজারিও এর। বাবার ফোন দেখে নড়ে চড়ে উঠল রবিন। রিসিভ করে বলল, হ্যালো। মোটা পুরুষালী গলার আওয়াজ ভেসে আসে। কি অবস্থা? বাবার প্রতি ভয় এবং শ্রদ্ধা উভয় একইভাবে কাজ করে রবিনের। মিনমিনে গলায় বলল, ভালো বাবা, তোমার কি খবর? মাথা থেকে ভার তো নামছে না। কেস কত দূর? আগের চেয়ে একটু এগিয়ে। খুব শীঘ্রই আমরা আসল আসামি পর্যন্ত পৌঁছে যাব বাবা। বেশ কিছু ক্লু এসেছে, আসছে। অনেক সময় লেগেছে রবিন, দ্রুত কাজ করো। জি বাবা। থমথেমে গলায় এরিক রোজারিও বললেন, সাবধানে থেকো। কেস দিকে আর নিজের উভয়ের খেয়াল রেখো। রাখছি। রবিন ফোন রেখে মির্জা এবং আবিরের পানে চাইল। শাবাব এখনো মিসিং, ফোন অফ। কতবার কল করেছে। ঘড়ির কাঁটা টিকটিক করে একটা এসে ঠেকেছে। রবিন সাদা সমতল টেবিলের দিকে চেয়ে ভাবনায় ডুব দেয়। ভাবতে থাকে কোথায় গিয়ে যোগসূত্র স্থাপিত হবে এই কেসের। তর্জনী আঙ্গুল দিয়ে ঠকঠক আওয়াজ করতে করতে হঠাৎ থেমে যায়। মুখ তুলে মির্জা আর আবিরের উদ্দেশ্যে বলল, একটা বিষয় খেয়াল করেছেন? মির্জা জানতে চায়, কি বিষয়ে? প্রফেসরের মৃত্যু নিশ্চিত করেনি খুনি। আবির বলল, আমিও তাই ভাবছি। তাছাড়াও অন্য অন্য বডির চেয়ে প্রফেসরের বডিতে 70% কম পয়জন ছিল, যার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়েছে। এবারও কি আমাদের চোখে ধুলো দিল? আমাদের প্রফেসরের কেসে এলোমেলো করে দিয়ে সে অন্য কিছু প্ল্যান করছে। রবিন চিন্তিত গলায় বলল। মির্জা তার বিচক্ষণতা খাটিয়ে আরও একটি বিষয় তুলে ধরে, নাকি সে চাচ্ছিল আমরা এই কেসে জুড়ি, ইচ্ছে করে বাঁচিয়ে রেখেছে। সে অবশ্যই জানতো প্রফেসর বেঁচে থাকলে পুলিশের সাহায্য নেবে। দুটো উদ্দেশ্য হতে পারে। সমস্ত কথাই মনোযোগ দিয়ে শুনল রবিন। মুদ্রার দুটো পিঠ, দুটোই প্রয়োজনীয়। রবিন বলল, হয়তো এলোমেলো করতে চেয়েছে, নয়তো সে চেয়েছে আমরা কেসের মধ্যে জড়াই। তাহলে লিয়ানার কথা ধরেই আগাই। মানুষের মস্তিষ্ক আর মন, এই দুটো যন্ত্র মানুষের অভ্যন্তরে অবস্থান করলেও কাজ করে নিজের মতন। যুদ্ধ চলে দুইয়ের মাঝে সর্বদা। মস্তিষ্কের কাছে আছে লজিক নামক শব্দটি, যেখানে আবেগের কোনো খেলা চলে না, আর মন তার সম্পূর্ণ বিপরীতে। এই যে ইচ্ছে হচ্ছে এখন শাবাবের, এই কাজ, কেস, অপরাধী, ভুক্তভোগী সব বাদ দিয়ে ছাদে মায়ের শখ করে তৈরি বসার স্থানে শুয়ে শুয়ে আকাশ দেখতে। তবে এই ইচ্ছেকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় মস্তিষ্ক বারবার বলে উঠছে, তুমি তোমার কাজে গাফিলতি করতে পারো না, অনেকটা দেরি হয়ে গেছে, তোমার কেস নিয়ে ভাবা উচিত। দ্বিমুখী সংঘর্ষ। দুই রকম চিন্তার মাঝে শাবাবের ইচ্ছে হচ্ছে চেঁচিয়ে বলুক শাট আপ। কাকে বলবে, নিজেকে নাকি নিজের চিন্তাকে? জটলা পাকিয়ে যাচ্ছে যেন সবকিছুর। জঞ্জালে পূর্ণ এক সন্তানের হৃদয় বুঝে একজনই, তার জন্মদাত্রী। শাবাব বাড়ি ফেরার মতন মানুষ নয়। বছরে 2 ঈদ ব্যতীত থাকতে কখনো আসে না। আজ এসেছে, অবশ্যই ভিন্ন কোনো কারণ আছে। মুখমণ্ডল বলছে তার হৃদয়ের অস্থিরতার কথা। আবার এসে ছেলের পাশে বসলেন রুনা বেগম। বললেন, তোমার কি মন খারাপ বাবা? শাবাব তৎক্ষণাৎ জবাব দেয়, না তো। মুখটা কেমন শুকিয়ে গেছে? একটা কেস নিয়ে চিন্তিত। কেস নিয়ে তোমাকে এত চিন্তিত দেখিনি কখনো। অন্য কোনো চিন্তা মাথায় আছে নাকি বাবা? শাবাব লম্বাটে নিঃশ্বাস ফেলে খামখেয়ালি করে বলল, বেশি ভাবছো তুমি। অন্য কোনো চিন্তা নেই আমার মাথায়, ঘুমিয়ে পড়ো গিয়ে। তুমি?
আকাশের শুভ্র চাঁদের দিকে মুখ তুলে শাবাব জবাব দেয়, আমি এখানে আছি, থাকবো। সারা রাত এখানে থাকবে? ঘুমাবে না? গুড নাইট। তমস্যাচ্ছন্ন রাতের আকাশে তারার সন্ধান করলে হৃদয়ে আলো এসে প্রস্ফুটিত হয়। রাতের আকাশে তারা ঝিলমিলে বস্তুত একটি অদৃশ্য পৃথিবীর মুক্তিপাত। তার মধ্যে গুজে আছে গল্প, যেখানে আকাশের অনেক অজানা তারারা নিজেদের উপন্যাস বলে। রাতের আকাশে মেঘের সাথে মিলিয়ে নতুন স্বপ্নের কথা বলে। সৃষ্টির অদ্ভুত কারুকাজ দেখায় সময়ের রহস্যময় ছায়াচিত্র। অক্ষি গহ্বরে আকাশের দৃশ্য ভ্রমের মতন লাগছে শাবাবের। তবে সে সজ্ঞানে মস্তিষ্কে জাগলো আরও এক ভাবনা। এক নাম শব্দহীন আওয়াজ বলে উঠল, মিস্ট্রিতে মোরা শহরে আলোর মধ্যে নিভে গেছে একা। সন্ধ্যা বিলুপ্ত, রহস্য লুকিয়ে আছে, কে তা খুঁজে পেতে পারবে তারে? সকাল 10টা। চট্টগ্রাম ব্যুরোর প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেলা। সময়ের ঠিকঠাক খেয়াল রাখা শাবাব এই বেলা করে এসেছে। সবাই অবাক আর প্রশ্নবিদ্ধ চোখ নিয়ে চেয়ে জানতে চায় সকলে এই মহোদয় সারা রাত থেকে কোথায় ছিল। এসেই দেখলো অনেকগুলো মেয়ে এসে হাজির। ব্যুরোতে 5 থেকে 7 জন একই সিরিয়ালে বসে আছে। বুঝতে বাকি রইল না তার অনুপস্থিতিতে কাজ থেমে থাকেনি। হাত পা ছড়িয়ে চেয়ারে এসে বসে শাবাব মেয়েগুলোর উদ্দেশ্যে বলল, আপনাদের এখানে কেন ডাকা হয়েছে অবশ্যই জানেন। সকলেই মাথা দুলিয়ে হ্যাঁ বদক উত্তর দিল, তবে মুখের মধ্যে ভয়ের ছাপ। এদের মধ্যে কয়েকজনকে দেখে বোঝা গেল তারা আদিবাসী। অবশ্যই এদের মাঝে আরো অনেক মেয়ে এই শহরের বাইরের এসেছিল পড়ালেখা করতে। কিন্তু শাবাব গলায় গাম্ভীর্য বজায় রেখে বলল, দেখুন, আপনাদের সবার সুরক্ষার দায়িত্ব আমরা নিয়েছি, আর প্রফেসরের নামে মামলা দায়ের করা শেষ। এখন সে বা তার কোনো লোক আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া আপনাদের সব ছবি আর এভিডেন্স নিঃশেষ করে দেওয়া হয়েছে, সো আপনারা একদম শান্ত থাকতে পারেন। তাদের মধ্যে একজন শাবাবের কথার উত্তরে বলল, অনেক অনেক ধন্যবাদ অফিসার। প্রফেসর রাজিন আমাদের জীবনটা নরক বানিয়ে রেখেছিল। ঠিকমতো পড়ালেখা করতে পারছিলাম না। এখন কোনো চিন্তা নেই, কিন্তু আমাদের সাহায্য প্রয়োজন। এই সাহায্যটা আপনারাই করতে পারবেন। আরও একজন জানতে চাইল, কেমন সাহায্য অফিসার? আচ্ছা, আপনারা সকলে এখানে উপস্থিত তো? আর কেউ বাকি নেই তো যাকে প্রফেসর উত্ত্যক্ত করেছিল? না স্যার, আমরাই আছি। আর কেউ আছে কিনা সেই বিষয়ে আমরা কেউ কিছু জানি না। আপনারা নিজেদের সমস্ত ইনফরমেশন আর ফিঙ্গারপ্রিন্ট আমাদের দিয়ে যাবেন। আর একটু ভেবে বলুন যে প্রফেসরের সাথে বা কাজে অন্য কেউ জড়িত কিনা। আদিবাসী মেয়েদের মধ্যে একজন বলে উঠল, আমাদের একজন শিক্ষক আছেন, উনি এখন রিটায়ার্ড, নাম জিল্লুর স্যার। প্রফেসর রাজিনের সম্পর্কে সে সব জানতেন, কিন্তু কখনো কোনোদিন পদক্ষেপ নেননি। শাবাব আরও আগ্রহ দেখায়, মেয়েটিকে প্রশ্ন করে, আর কোনো ইনফরমেশন? অন্য আরেকজন বলল, এখানে একজন অনুপস্থিত স্যার, সে কখনো উপস্থিত হতেও পারবে না। এবার রবিন মুখ খুলে, কেন? শি ইজ নো মোর। সে প্রফেসর রাজিনের ব্ল্যাকমেল নিতে না পেরে আত্মহত্যা করেছে আজ থেকে আরো 1 বছর আগে। সকলেই অবাক চাহানি ছুড়ল একে অপরের দিকে। রবিন শাবাবের পানে চাইল। মৃত্যু অবধি হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এতটা নিচে নেমে গেছে মনুষ্যত্ব। বিকৃত হচ্ছে মস্তিষ্ক দিন দিন। নির্বাক শাবাব আর রবিনকে এক পলক দেখে মির্জা প্রশ্ন করে, ওই মেয়েটাকে প্রফেসরকে অপরাধী করে গিয়েছিল? না স্যার, কিন্তু আমি জানি সে কতটা ডিপ্রেসড ছিল। ওর বাবা নেই, মা গ্রামে থাকতো। প্রফেসর তাকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল। একদিন মাত্রা অতিক্রম করে গেল সে। বলতে বলতে চুপ হয়ে যায় মেয়েটি। মির্জা আবার বলে ওঠে, আপনি ওর আর ওর ফ্যামিলির সমস্ত ইনফরমেশন দিতে পারবেন? জি অফিসার। সকলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, সাথে ইনফরমেশনও। তারপরেও সন্দেহ আছে অনেকটাই। এদের মধ্যে সকলের হাবভাব ভিন্ন রকম। কেউ নির্দ্বিধায় কথা বলেছে, কেউ জানতে চেয়েছে এত ফর্মালিটির কারণ। সবটা ট্যাকেল দেয় আবির, বুঝিয়ে কার্য উদ্ধার করে। ফাহাদ সাইফাকে কঠোরস্বরে আদেশ করেছে শাবাব উপাচার্যকে একটা ধন্যবাদ দিয়ে আসতে। তার চোখের আড়ালে এত এত ক্ষমতাবান ব্যক্তিত্বের নজরদারিতে থাকা সত্ত্বেও কি করে এত বড় জঘন্য কাজ ঘটেছে সেখানে। পাশাপাশি রিটায়ার্ড শিক্ষকের সমস্ত ডিটেলস সহ তাকে ব্যুরোতে আনার আদেশ তো আছেই। মেজাজ চড়া, কোনো শব্দ ছাড়াই সাইফা ফাহাদ কাজে চলে গেল। রবিন শাবাবের পানে চেয়ে বলল, এবার? দাঁত কিরমির করতে করতে শাবাব উত্তর দেয়, এবার গেম খেলবো একটা। কেমন গেম?
চোর পুলিশের গেম। মির্জা কফির মগ শাবাব আর রবিনের সামনে রেখে বলল, কি চলছে তোমার মাথায়? চলো অপরাধীকে ধরতে নিজেরাও অপরাধে লিপ্ত হই। বুড়ো থেকে বেরিয়ে যাওয়ার পথে এক ছেলে পিছু নিল। শাবাব লুকিং গ্লাসে তাকে বৃষ্টিতে দৌড়াতে দেখে তৎক্ষণাৎ ব্রেক চাপে। বৃষ্টি উপেক্ষা করেই বেরিয়ে এলো। তার হাবভাব দেখে মনে হচ্ছে তাদের কাছে এসেছে সে। ততক্ষণে শাবাব রবিন উভয়ই কাক ভেজা। তাতে তাদের কারো মধ্যেই বিশেষ কোনো ভাব পরিবর্তন দেখা গেল না। সামনে দাঁড়ানো ছেলেটা তাদের মূল আকর্ষণ। ছেলেটি বলল, আপনারা সিআইডির লোক না? বৃষ্টির ভেজা আওয়াজে কথাবার্তা অনেকটা অস্পষ্ট। শাবাব গলার স্বর বাড়িয়ে বলল, হ্যাঁ, তুমি কে? রবিন বলে উঠল, পার্কিংয়ে আসো, এখানে কিছুই শোনা যাচ্ছে না। তিনজন একত্রে পার্কিং এর কাছে গিয়ে দাঁড়ালো। ছেলেটি ভীত গলায় বলতে লাগলো, স্যার আমার কথা শুনুন। শাবাব উত্তর দেয়, বলো, শুনছি। স্যার আমাকে কিছু করবেন না, আমি কিছু বলতে চাই আপনাদের। রবিন বলল, বিনা কারণে তোমাকে কোনো কিছু করব? কে তুমি? আমি সাব্বির। আমি রুবি ম্যাডামের রেস্টুরেন্টের শেফের কাজ করতাম। শাবাব বিনা বাক্যে ছেলের ঘাড় চেপে ধরল। রেগে আগুন হয়ে বলল, তোকেই তো খুঁজছিলাম, কোথায় পালিয়েছিলি তুই? স্যার আমাকে ছাড়ুন স্যার, আমি কিছু করিনি। তাহলে পালিয়েছিলি কেন? সাব্বির ঢোক গিলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, স্যার আমাকে দিয়ে এসব করানো হয়েছে, আমাকে পালাতে বাধ্য করেছে একজন। যতটা জেদি শাবাব তার ঠিক বিপরীতধর্মী রবিনের চরিত্র। শাবাবের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য হাত এগোয়। ঠিক সেই সময় শাবাব হাত ছাড়া দিয়ে ছেড়ে দিল সাব্বিরকে। রবিনের দিকে চাইল। রবিন চোখ বুজে তাকে ঠান্ডা হওয়ার ইশারা করে। সাব্বির বলার সুযোগ পায়, অনেকটা সাহস জুগিয়ে এসেছে এখানে। সাব্বির বলতে লাগলো,